কাল থেকে খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা ও রংপুরে 3 দিনে হিট অ্যালার্ট। 4 মে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা, কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, মে মাসেই ফিলিস্তিনকে ইইউ দেশগুলোর স্বীকৃতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশ জুড়ে টানা তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে, যা হার মানিয়েছে গড় তাপমাত্রাকেও। বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী। গাইবান্ধায় হিটস্ট্রোকে মারা গেছেন 2 শ্রমিক। খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা ও রংপুরে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে 4 ও 5 মে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মহিমা পলির রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়িতে হিটস্ট্রোকে মারা গেছেন 2 শ্রমিক জহুরুল ও মফিজুল। প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। গরম খুব পড়ছে, গরমের জন্য থাকতে পারছি না, বাড়ি ঘর একা জ্বলি গেছে, আগুন করতেছে। এই যে বসে আছি, কোনো কাজ করতে পারি না, প্রচন্ড গরম। এই রোদে তো খুব সমস্যা, এই রোদে কি কাজ করা যায়? দুপুর 12টা পর্যন্ত চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি আর মেহেরপুরে ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। রোদে মুরগি মারা যাবে, এখানে একটু সময় আছে। কয়েকদিন যাবে খুব গরম, অতিরিক্ত গরম, চরম গরমের এখানে কাজ কাম করা যাচ্ছে না। রাত ও দিনের প্রায় অপরিবর্তিত তাপমাত্রায় গরমে আরো দুরবস্থা যশোরের মানুষের। টানা তাপপ্রবাহে অসুস্থতা বাড়ছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হিটস্ট্রোকে আক্রান্ত 2 জন। আর যত বেলা যায় ততই গরম বাড়ছে, গরম পড়তে যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না। দিনাজপুরের হিলিতে বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। পাবনায় তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে সব বয়সীরা। এদিকে মেহেরপুরে মানুষের পাশাপাশি হাসফাস অবস্থা প্রাণীকুলেরও। শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে নওগাঁয় খাবার, স্যালাইন ও পানি বিতরণ করছে জেলা যুবলীগ। কুষ্টিয়া এ উদ্যোগ নিয়েছে এসএমসি। মহিমা পলি, 21 টেলিভিশন। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, আজকে তাপপ্রবাহ সামনের দিনগুলো পূর্বাভাস নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান প্লিজ। রীতা, আপনি জানেন দেশে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ চলছে এবং প্রায় গত 20 দিন ধরে এই তাপদাহ চলমান রয়েছে এবং তীব্র গরম থেকে বাঁচতে শিশুদের প্রায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। অর্থাৎ পুরো দেশ জুড়ে একটা হাঁসফাঁস এবং অস্বস্তিকর অবস্থা চলমান রয়েছে। তবে এর মধ্যে কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন আবহাওয়া অফিস। যেমন ঢাকার আজকের তাপমাত্রা 36 ডিগ্রিতে নেমে এসেছে, যেটা গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সাথে আছেন এই মুহূর্তে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে এই মুহূর্তে আবহাওয়ার সামনে কি কি সুখবর আছে তার কাছে, আপনি একটু বলবেন আমাদের। জি, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 12টায় 36.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর দুপুর 1টায় যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চুয়াডাঙ্গা 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আজকেও যশোর, পাবনা, রাজশাহী বিভাগীয় জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 1 তারিখের দিকে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের 2-1 জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 3-4 তারিখের দিকে সেইটা অঞ্চল কিছুটা বৃদ্ধি পাবে, কিছু এরিয়া বৃদ্ধি পাবে, যেমন বরিশালে হবে, ময়মনসিংহ, এরকম করে সারা দেশে মোটামুটি 5 তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহটা থাকবে না সেরকম আবহাওয়া অফিস বলছে না, তবে বিক্ষিপ্তভাবে 2 জায়গায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে হয়তোবা যে অতি তীব্র তাপপ্রবাহটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ বৃষ্টিপাত মোট কতদিন থাকতে পারে সে বিষয়ে একটু যদি আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, তারপরেও হিটওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত চলা অবস্থায়ও হিটওয়েভ থাকতে পারে। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে হিটওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে, তবে হিটওয়েভের পরিমাণটা, তাপমাত্রার পরিমাণটা কিছুটা কমে আসবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যেমনটি শুনছিলেন আসলে যে বৃষ্টিপাত চলমান থাকা অবস্থায়ও দেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হিটওয়েভ থাকতে পারে, তবে তাপমাত্রা এখন যেটা আছে সেটা থেকে কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ শিউলি শবনম। দর্শক শুনছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিউলি শবনম। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্তে যেতে পারছে না আওয়ামী লীগ। ভোটকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মানেননি অধিকাংশ প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ না মানলে সময়মতো দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো সম্ভব হয়নি। কেউ কেউ পরিকল্পিতভাবে তাদের অনুগতদের প্রার্থী করেছেন। ফলে নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রশাসনের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটাতে পারেন মন্ত্রী এমপিরা, এমন আশঙ্কা রয়ে যাচ্ছে। এ নিয়ে দফায় দফায় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা করেন দলের নীতি নির্ধারকরা। সিদ্ধান্ত না মানলে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল বাড়বে বলেও শঙ্কা করছেন তারা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্যই এই নির্দেশনা, এবং কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং নির্বাচন নিয়ে যাতে কেউ বিতর্ক করার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা। তবে বাস্তবে মাত্র 2-3টি উপজেলায় মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যরা মনোনয়ন প্রত্যাহার করলেও অন্যখানে দলীয় প্রধানের নির্দেশ মানছেন না কেউই। আমরা সাংগঠনিক সম্পাদক সেই বিষয়টা জেলায় আমরা যোগাযোগ করেছি, সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করেছি। অনেকে উদ্যোগ করেছেন, অনেকে করেননি। অনেকে বলছে যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরেই সিদ্ধান্তটা এসেছে, এটাও ঠিক। বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে প্রভাব প্রদর্শন, শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। সেগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অনুযায়ী অনেকেই প্রত্যাহার করেছে এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে কিন্তু সেই ধরনের সংখ্যা নেই। এটার সংখ্যা একেবারেই কমে এসেছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে দল আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। দল থেকে মনোনয়ন দিলে না, সে কেউ যদি সিদ্ধান্ত না মানতো তাহলে বলা যাইতো যে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। আর এটা হচ্ছে যে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছে নির্বাচন একটি প্রভাবমুক্ত রাখার জন্য। আমরা নির্বাচনটাকে ভালো করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, দলের পক্ষ থেকে সরকারও সহযোগিতা করবে। প্রথম দফার নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখে পরের ধাপগুলোতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি। 30 এপ্রিল গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে পারে নতুন কৌশলের দিক নির্দেশনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। গ্রেপ্তার সহ নানা দমন পীড়নেও ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র জুড়ে। মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এসবের মাঝেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের সাথে চালু রেখেছে যুদ্ধবিরতির আলোচনাও। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2 মাস পর আজ ইলিশ ধরতে নামছেন জেলেরা। পল্লীগুলোতে উৎসবের আমেজ। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে।
স্বাস্থ্যসেবা কখনো রাজনৈতিক বিষয় হতে পারে না উল্লেখ করে বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ২৪তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। আক্ষেপ করে বলেন, যে দেশের প্রতিহিংসার রাজনীতি থাকে সে দেশে গণতন্ত্র বিকশিত হতে পারে না। পরশ্রীকাতরতার কারণেই আওয়ামী লীগ সরকারে গড়ে তোলা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন রাষ্ট্রপতি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান। একটি গোষ্ঠী তাদের শাসন আমলে এর অগ্রযাত্রাকে তারা পরশ্রী কাতরতা যাকে বলে সে কারণে স্তব্ধ করে দেয়। এটাই কি কখনো স্বাস্থ্যসেবা, কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। ডিজিটাল সিকিউরিটি আইনকে দেশের মানুষের মানবাধিকার ও কথা বলার অধিকার খর্ব করার আইন বলে মনে করেন বিশিষ্টজনেরা। আইনটি ৫ বছর পূর্তিতে জুম ওয়েবিনারে আলোচনা সভায় তারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন না থাকলে এই আইন প্রয়োগের মানে হয় না। তাই বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে নিতে হবে। সবাই এগিয়ে এলে দেশের মানুষের স্বাধীনতা অধিকার ফিরে আসবে বলেও মন্তব্য করেন বক্তারা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ন্যাচারালাইজ নর্মালাইজ করে দিয়েছে, সেন্সরশিপটাকে ডাউনরাইট আপনার হাতে তুলে দিয়েছে। আপনার সাংবাদিক মুক্তদৃষ্টিতে আপনাকেই আসলে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের উপকরণে পরিণত করেছে। বৃহৎ যে বিষয়টা অর্থাৎ গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন সফল না হলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যা কিছু আমরা বলি না কেন এটার কোনো ২ মাসে নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নামছেন পদ্মা মেঘনাপাড়ে জেলেরা। পল্লীগুলোতে উৎসবের আমেজ। কর্তৃপক্ষ বলছে, জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন আরও বাড়বে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ২ মাস নিষেধাজ্ঞা শেষে ১ মে রাত ১২টার পর থেকে নদীতে মাছ ধরতে পারবে জেলেরা। মৎস্যজীবীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় কর্মহীন হয়ে পড়ে চাঁদপুরের বিভিন্ন এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলার সময় জেলেদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এবং এই অভিযানকালীন যে সকল জেলে আইন ভঙ্গ করেছে তাদেরকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে এবং এখানে প্রায় ৩০০ মতো জেলেকে আমরা জেল দিয়েছি এবং প্রায় ৬,৫০,০০০ টাকার মতো আর্থিক জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুরে মেঘনা নদীর ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছিল সরকার। এখন নিষেধাজ্ঞা শেষে আবারও নৌকা ও জাল নিয়ে মাছ শিকারে মেতে উঠবে জেলেরা। আমরা সরকারের আইন মানছি, মাইনা কিন্তু আমরা চলছি। এই মাছ বড় হইব, ফিরে আবার আমরা ধরবো। আগামী ১ তারিখে মাছ ধরবো, জালুটা সব রেডি করিয়া রাখছি, আমরা দিনের সামনে পাবো। জেলেরা সব মাছ শিকার করতে পারবে, তবে ১০ ইঞ্চির নিচে জাটকা শিকার করলে আইনগত ব্যবস্থা হবে। আমরা আশা করি এবার জাটকা সংরক্ষণের যে ভূমিকাটা কঠিনভাবে বাস্তবায়িত হয়েছে এবং এটা সুফলটা ইনশাআল্লাহ আমরা আগামী বছর ভালোভাবে পাব। বরিশালের কোলাবদর, গজারিয়া, মেঘনা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার ৮২ কিলোমিটার এলাকা এবং ভোলা জেলায় মেঘনার ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে ১০০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছিল। রত্না জামান, ২১শে টেলিভিশন। স্বাস্থ্য ও নিরাপত্তার উপর ক্লিন ফুয়েল হিসেবে এলপিজি প্রভাব শীর্ষক আলোচনা সভা করেছে এলপিজি গ্যাস অপারেটর ওমেরা। বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসে ওমেরার কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত সভার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের জন্য সচেতনতা বৃদ্ধি ও সমর্থনের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থাকে সহায়তা করা, পরিবর্তনশীল জলবায়ুতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা প্রতিপাদ্যে গোলটেবিল আলোচনায় উঠে আসে বাংলাদেশের এলপিজি সেক্টরে বর্তমান প্রবৃদ্ধি ও বিধিমালা। সভায় বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল থেকে খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা ও রংপুরে 3 দিনে হিট অ্যালার্ট। 4 মে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা, কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, মে মাসেই ফিলিস্তিনকে ইইউ দেশগুলোর স্বীকৃতি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।